এই পৃথিবীতে সবচেয়ে ভয়ানক জিনিসটা কি জানেন? সেই বিষয়টা হচ্ছে ভূত না, শয়তানও না, একজন মানুষের ইচ্ছা অন্য একজন মানুষের ক্ষতি করা। কারণ যখনই সেই ইচ্ছেটার সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ এমন কিছু করে ফেলে যেটা শুধু জীবন না, পুরো একটা পরিবার ধ্বংস করে দেয়। পার্সোনালি আমি এমনই অনেক কেস দেখেছি আমার আশেপাশে, যারা কিনা নিজেদের পরিবারের মানুষ হয়েই নিজেদের পরিবারকেই ক্ষতি করে। আজকের এই ঘটনাটা ঘটেছিল মুকদ্দর নামের এক মহিলার সাথে, যার কিনা 2টা সন্তান রয়েছে। সেই মহিলার ওপর চালানো হয়েছিল ভয়ঙ্কর কালো জাদু, এবং এই কালো জাদু তার 2টা সন্তানকেও ছাড়েনি। তাছাড়া পৃথিবীর শুরু থেকেই শয়তান সবসময় মহিলাদেরকেই সবচেয়ে বড় ধোঁকা দিয়ে আসছে, এবং মহিলারাই শয়তানের ফাঁদে সবচেয়ে সুন্দরভাবে পা দিয়ে থাকে। ইতিহাস ঘেঁটে দেখলে এমন অহরহ ঘটনা খুঁজে পাওয়া যায়, এবং চূড়ান্ত একটা সত্য কথা, সেটা হচ্ছে শয়তান সবসময় মহিলাদেরকে তার একটা অস্ত্র দিয়েই কাবু করে ফেলে, যার নাম হিংসা। সত্য ঘটনা অবলম্বনে আজকের মুভি দ্য বিগ সিক্স। জব ক্ষেতের মাঝে একজন কালো পোশাক পরা এক বেদুইন মহিলা একা দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে সে একা ছিল না, তার সাথে ছিল স্বয়ং শয়তান। শয়তানের সেই ভয়ঙ্কর কণ্ঠ যেন শেষবারের মতো তার সাথে কথা বলছে। সেই শয়তান তাকে কিছু জিজ্ঞাসা করে। সেই কণ্ঠটি তাকে বলে, কালো জাদু করে অন্য মানুষের ক্ষতি করার জন্য আরেকজনের পেছনে মানুষরাই তো জিন চালনা করে। তাহলে খারাপ কারা, শয়তান জিনেরা নাকি তোরা ইনসানেরাই? সেই বেদুইন মহিলা সম্পূর্ণ নিশ্চুপ, তার কাছে এর কোনো জবাব নেই। কিন্তু সেদিন আকাশে ভেসে এলো এক চিৎকারের শব্দ। এই ঘটনার কিছুদিন আগের একটা ঘটনা। এক ঝড়োয়া বৃষ্টির রাতে কালো পোশাক পরা সেই একই মহিলা এসেছিল এক কালো জাদু করার পেশাদার তান্ত্রিকের কাছে। সে এসেছিল কাউকে কালো জাদু করতে। সেই তান্ত্রিকের নাম হচ্ছে কানবর ঝুমা। এই ব্যক্তি কালো জাদু করে পরিবার ধ্বংস করার জন্য কুখ্যাত। পর্দার আড়াল থেকে সেই মহিলা তান্ত্রিককে একটা ছবি বের করে দিল, এবং এটা তার ছবি, যার উপর কালো জাদু করতে হবে। ছবিতে থাকা মহিলাটির নাম হচ্ছে মুকদ্দর। সেই মহিলা কালো জাদু করতে পিরিয়ডের রক্তমাখা পোশাক, চুল আর সেই মহিলার নখ দিল। একটা পর্যায়ে তান্ত্রিক তন্ত্রমন্ত্র পড়া শুরু করলো। সেখানে ছিল বিভিন্ন প্রাণীর কাটা মাথা এবং তাছাড়া আরও বিচ্ছিরি জিনিস। এবং মুকদ্দর নামের সেই মহিলাকে ঠিক একইভাবে কালো জাদু করা হয় যেমনটা আমাদের প্রিয় নবীকে করা হয়েছিল। এবং এই কালো জাদুটা একটা গিটের মাধ্যমে করা হয়। সেই ভয়ানক রিচুয়ালটা সম্পূর্ণ করার পরেই সেখানকার পুরো পরিবেশ অনেক ভারী হয়ে ওঠে, যেমনটা সেখানে ভূমিকম্প হচ্ছিল। এক পর্যায়ে আশেপাশের পরিবেশ সর্বশান্ত হয়ে পড়ে, এবং সেই তান্ত্রিক ঝুমা বলে ওঠে, এই মহিলা, তোমার কাজ হয়ে গেছে, তুমি যা চেয়েছিলে তুমি তাই পাবে। সেই মহিলা পর্দার আড়াল থেকে তাকে কিছু টাকা দেয়, এবং এই টাকা পেয়ে ঝুমা অনেক বেশি খুশি। এবং ঠিক এই ঘটনার পর জেরেন নামের একজন মহিলা ডক্টরকে দেখানো হয়। তিনি পেশায় কার্ডিওলজিস্ট। সারাদিন ব্যস্ততা, পেশেন্ট দেখা, ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরার পথেও জেরেনকে কেমন যেন অন্যমনস্ক দেখা যায়। বাড়ি ফিরে পেস্ট্রি খেতে খেতে নিজের স্বামী হাকানকে কল করে। হাকান কলে জেরেনের হালচাল জানতে চায়। ফোনের মধ্যে জেরেন স্বাভাবিকভাবে কথা বললেও অপর প্রান্তে হাকান পরকীয়ায় ব্যস্ত, তাও আবার জেরেনের প্রিয় বান্ধবী তোলায়ের সাথে। তাদের কলের মধ্যে হাকানের সাথে কারো উপস্থিতি টের পেলে জেরেন নড়েচড়ে বসে, এবং হাকানকে প্রশ্ন করলে হাকান তাড়াহুড়ো করে কলটা কেটে দেয়। এখন এই পর্যায়ে এসে জেরেন সময় কাটানোর জন্য তখন একটা হরর মুভি দেখছিল। ঘরের মধ্যে যেন কারো একটা উপস্থিতি সে অনুভব করে, এবং সেই বিষয়টাই সে দেখার জন্য উঠে। তখন জেরেনের ঘাড়ে কারো নিঃশ্বাস পড়ে। পেছনে ঘুরে দেখতে পায় ঘরের এক কোণে কালো পোশাকে এলোমেলো চুলে তার মা মুকদ্দর দাঁড়িয়ে আছে। মুকদ্দর, যাকে গল্পের শুরুতে কালো জাদু করা হয়েছিল,
সেখানে তার মা মুকাদ্দারের হাতের ইশারায় আয়নার দিকে দেখায় এবং জেরেন সামনে গেলে সেখানে জেরেনের ছোট বোন আয়লাকে রক্তাক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে এবং সে চিৎকার করে বলছে তারা আমার মাকে হত্যা করেছে। ঠিক তখনই পাশে তাকাতেই তৎক্ষণাৎ জেরেন লাফিয়ে ওঠে এবং সেটা তার একটা দুঃস্বপ্ন ছিল। অপরদিকে মুকাদ্দারের বাড়িতে পুলিশ এসে মুকাদ্দারের ক্ষতবিক্ষত লাশ পায়। মুকাদ্দারের লাশের পাশে তারা আয়লাকেও পায়। সে তখন খুবই ট্রমাটাইজড অবস্থায় ছিল। এভাবেই সে একদিন দুই দিন করে এমন দুঃস্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু একদিন জেরেন তার বোন আয়লাকে স্বপ্ন দেখে। তখনই সাথে সাথে জেরেনের ঘুমটা ভেঙে যায়। কিন্তু এরপর জেরেনের কাছে পুলিশের কল আসে। পুলিশ জানায় তার মা মুকাদ্দার মারা গেছে আর তার বোন সম্পূর্ণ ট্রমাটাইজড। সে এখন বর্তমানে একটা মানসিক হসপিটালে ভর্তি আছে। এখন এই ঘটনা শুনতে পেয়ে জেরেন আর হাকান আসে এক নিউরোলজিস্টের কাছে। তার নাম হচ্ছে আতিয়ে। জেরেন আর আতিয়ে পূর্ব পরিচিত ছিল। তখন ডক্টর আতিয়ে জানায় মুকাদ্দারের মৃত্যুর কারণ হলো ইন্ট্রাসেরিব্রাল হ্যামারেজ। এই রোগে মস্তিষ্কের ভেতরে বেশি পরিমাণে রক্ত প্রবাহিত হয়। জেরেন এটা শুনে অনেক বেশি অবাক হয়, কারণ তার মা সম্পূর্ণই ফিট ছিল। মানে ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল কিছুই ছিল না মুকাদ্দারের। তাহলে প্রশ্ন, তার এরকম রোগ কি করে হতে পারে? মায়ের মৃত্যুতে আয়লার মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে। সে বারবার হ্যালুসিনেট করছে। ডক্টর এই বিষয়ে আয়লার সাথে কথা বলেছে। ডক্টরের সাথে নাকি আয়লা বারবার বলছিল তার মাকে নাকি জিনেরা মেরে ফেলেছে। এখন ডক্টরের পরামর্শ অনুযায়ী তার একটাই কথা, সেটা হচ্ছে তার ছোট বোনের যেসব ওষুধগুলো দিয়েছে সেগুলো কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে, যেই পর্যন্ত সে সেরে না উঠছে। জেরেন আয়লার দেখাশোনার জন্য তাকে সে হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু আয়লা ভয়ে সবসময় কুঁকড়ে থাকে। তার আচরণগত দিক থেকে সম্পূর্ণই অস্বাভাবিক হয়ে গেছে। আয়লার রুমে তার আঁকা কিছু অদ্ভুত ভয়ঙ্কর কিছু ছবি দেখতে পায়। তবে এগুলো দেখার পরেও সে তার বোনের সাথে অনেক ভালো আচরণ করে এবং তাকে মানসিক শান্তি দিয়ে সুস্থ করতে চায়। এখন রাতে খাবার টেবিলে হাকানকে একা পেয়ে আয়লা ফিসফিস করে বলে, আমি তোমার গোপন খবর জেনে গিয়েছি, তারা সব আমাকে বলে দিয়েছে। হাকান তখন ভান করে বলে, তুমি কোন খবরের কথা বলছো আয়লা? কারা তোমাকে কি বলেছে? তখনই আয়লা দেখে তার পেট ফেটে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। কিছুক্ষণের মাঝেই আয়লা নিজেকে সম্পূর্ণ শরীরে রক্ত মাখিয়ে ফেলে। জেরেন আর হাকান এসে বুঝতে পারে না কি হয়েছে তার সাথে, কারণ তারা কেউই কিছুই দেখতে পাচ্ছে না। আয়লা জেরেন আর হাকানকে বিকৃতময় অবস্থায় দেখে, কিন্তু জেরেন তখন কোনো মতে আয়লাকে শান্ত করিয়ে ওষুধ দিয়ে ঘুম পাড়ায়। জেরেন বুঝতে পারছে না সে কি করবে। হাকান বলে ডক্টরকে জানানো ছাড়া তাদের আর কিছুই করার মতো নেই। এখন পরদিন সকালে জেরেন আয়লার সাথে কথা বলে এবং জানতে চায় সেদিন রাতে তার মায়ের সাথে কি ঘটতে দেখেছে সে। আয়লা জানায় তার মা মরার আগে বারবার জেরেনের নাম উচ্চারণ করছিল এবং বলছিল সে ফিরে এসেছে। তারপর সে কাতরাতে কাতরাতে মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। আয়লা আরও জানায় মায়ের মৃত্যুর সময় তার মুখ থেকে কালো ছায়ার মতো কিছু বের হতে দেখেছিল। জেরেন আয়লাকে সান্ত্বনা দেয় এবং বোঝায় আসলে তার মায়ের সেই রোগটাই হয়েছে, মানে মূলত তার ব্রেইন হ্যামোরেজই হয়েছে। তবে আয়লা ওষুধ খাওয়ার সময় সেখানে বারবার মুকাদ্দারের রূপে এক ভয়ানক দেখতে জিনকে দেখতে পায়। জিন আয়লাকে বলে, আমি তোর মা নই, তোর মা নরকে গেছে, আর নরকেও তোর মাকে আমরা ছাড়ব না। কিছু মুহূর্তের মধ্যেই আবারও সে জানায় জেরেনের কথা যেন সে না শুনে। আয়লা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে কখনো সে জেরেনকে দেখতে পায়, কখন তার রূপে মুকাদ্দারকে দেখে, এমনকি অন্য এক নারী অবয়বকে দেখতে পায়। তাছাড়া আয়লার সামনে জিন এসে তাকে সবসময় হন্ট করতে থাকে। আয়লা বুঝতেই পারছে না কোনটা তার সাথে বাস্তব ঘটছে আর কোনটা জিনের তৈরি ভ্রম। রাতে আয়লা ঘুমানোর চেষ্টা করছিল, তখন কেউ যেন তার দরজা খুলে বিছানায় আসে। সে তখন ভয়ঙ্কর মুখ আর নখ দেখে ভয়ে আয়লা নিজেকে চাদরে ঢেকে নেয়। সেই ভয়ঙ্কর দেখতে অবয়ব তার উপর উঠে রক্তবমি করে। তখন আয়লা অনেক জোরে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে জেরেন সেখানে তৎক্ষণাৎ ছুটে চলে আসে।
এবং দেখে সম্পূর্ণ বিছানায় রক্ত, কিন্তু আয়লা সেখানে নেই। হাকান আর জেরেন আয়লাকে রান্নাঘরে কাঁচা মাংস চিবিয়ে খেতে দেখে। ভয়ঙ্কর রূপে আয়লা তখন বারবার একই বাক্য উচ্চারণ করে যাচ্ছিল, ডান দিকে কি পড়ে গেছে। এই একই বাক্য সে বারবার উচ্চারণ করেই যাচ্ছে। এরপর আয়লাকে শান্ত করার পর হাকান আর জেরেনের মাঝখানে কিছুটা তর্কাতর্কি হয়। হাকান বলে, এভাবে আর কতদিন? তোমার ডক্টরি ছেড়ে বোনের পেছনে পড়ে থাকলে কি করেই বা হবে? আমি নিজেও তো কাজে মন দিতে পারছি না। আয়লাকে মেন্টাল হসপিটালে দিয়ে আসা প্রয়োজন। তবে জেরেন জানায় মা মারা গেছে, এর ধকল সামলে উঠতে পারছি না আমি একা, আর বোনকে এখনই নিজের কাছ থেকে আমি দূরে রাখতে পারবো না। হাকান বলে, তাহলে বড় আর ভালো একজন ডক্টর দেখাও, যেন আয়লা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সেদিনকার পরদিন তারা দুজন মিলে আয়লার সব ধরনের টেস্ট করালো। ডক্টর আতেই জানায় তার রিপোর্ট সব কিছুই নর্মাল, তবে মাঝে মাঝে বাহ্যিক কোনো শক্তির প্রভাবে এমন অস্বাভাবিক আচরণ করে। ডক্টরের ভাষ্যমতে এর কোনো ব্যাখ্যা মেডিকেলের ভাষায় নেই, তবে ডক্টর আতিয়ে তার ঔষধের ডোজটা আরও একটু বেশি বাড়িয়ে দেয়। এখন সেদিন রাতে জেরেন যখন আয়লাকে ওষুধ দিয়ে ঘুমাতে বলে, হুট করে আয়লা বলে ওঠে, হাকান তোমাকে ঠকাচ্ছে। এই বলে আয়লা ঘুমাতে চলে যায়। কথাটা তার মাথায় ঘুরতে থাকে। হাকান তখন গোসল করছিল, ঠিক সেই সুযোগেই তোলাইকে হাকানের ফোন দিয়ে কল করে জেরেন। এক পর্যায়ে কলটা সে রিসিভ করলে অপর প্রান্ত থেকে সে তাকে বাবুসোনা বলে ডাকতে শুরু করে। ঠিক তখনই হাকান এসে ফোনটা জেরেনের হাত থেকে ছিনিয়ে নেয়। জেরেন এই ব্যাপারে জানতে চাইলে হাকান বলে, তোলাই মেয়েটা একটু বেশি ফ্রেন্ডলি, সে এমনিতেই সবার সাথে কথা বলে, আর আমাদের মাঝে তুমি যা ভাবছো তা তেমন কিছুই নেই। এসব নিয়ে উল্টাপাল্টা চিন্তাভাবনা করো না। আর তাছাড়া বলো তো, তোমার মনের মধ্যে এই সন্দেহটা কে ঢুকিয়েছে? আয়লা নাকি? তার তো এমনিতেই মাথার ঠিক নেই। তবে তুমি না চাইলে আমি আর কখনো তোলাইয়ের সাথে কথা বলবো না। যদি আমি তার সাথে কথা বলি তাহলে তুমি চাইলে আমাকে জানে মেরে ফেলতে পারো। জেরেন হাকানের কথায় একদমই সন্তুষ্ট না, তবে সন্তুষ্ট না হলেও সে সেখানে আর কথা বাড়ায় না। সেদিনকার মতো মাঝরাতে আয়লাকে দেখা যায় অদ্ভুতভাবে সারা বাড়িতে বিচরণ করে বেড়াচ্ছে। হাকান আর জেরেন তাদের রুমের মধ্যে ঘুমাচ্ছে। সেখানে আয়লা ফিসফিসিয়ে কিছু জেরেনের কানে বলতেই মন্ত্রমুগ্ধের মতো তার পেছন পেছনে সে ছুটতে শুরু করে। তখন হাকানের ঘুম ভাঙলে পাশে জেরেনকে না দেখে সে তাকে ডাকতে শুরু করে। ঠিক অন্য রুম থেকে চিৎকারের শব্দে হাকান সেখানে ধীরে ধীরে ছুটে যায়। একটা রুমে আবছাভাবে হাকান কালো পোশাকের কতগুলো অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর সামনে দুইটা কফিন। সেখানে রক্তের মাঝে আয়লা জেরেন দুজনেই বসে আছে এবং কাঁচা মাংস চিবাচ্ছে। হাকান যখন তাদের দুজনকে ডাকছিল তখন তারা তার উপর তেড়ে আসে। ঠিক সেই মুহূর্তেই হাকান সম্পূর্ণরূপে লাফিয়ে ওঠে এবং সে বুঝতে পারে এটা তার একটা দুঃস্বপ্ন ছিল। উঠে দেখে অদ্ভুতভাবে তার পাশে আয়লা শুয়ে আছে। হাকান বারবার বলছিল, জেরেন কোথায়? আমার স্ত্রী কোথায়? তুমি এখানে কি করছো? আয়লা বলছিল, আমিই তো জেরেন, আমিই তোমার স্ত্রী। তখন চিৎকার শুনে আয়লার রুমে গিয়ে সেখানে জেরেনকে দেখে হাকান জানতে চায় সে এখানে কি করছে, কিন্তু জেরেন বলছে, আমি আয়লা। পেছন থেকে ছুরি হাতে আয়লা এসে হাকানকে মেরে রক্তাক্ত আর ক্ষতবিক্ষত করে দেয়। এরপর জেরেনকে দেখা যায় হাকানের পেছনে সে আয়লাকে কামড়ে খাচ্ছে। আয়লা তখন লাফিয়ে ওঠে স্বপ্ন থেকে এবং সেখানে ভয়ঙ্কর কালো অবয়ব দেখে আয়লা তখন ছুটে যায় হাকান আর জেরেনের কাছে। সেখানেও সেই একই কালো অবয়বকে দেখে সে বের হয়। ড্রয়িং রুমে সেখানেও সেই কালো লম্বা অবয়ব এবং আয়লাকেও সে নিজের জালেই ছড়িয়ে ফেলে। আয়লা তখন চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই হাকান আর জেরেন লাফিয়ে ঘুম থেকে উঠে। মানে এতক্ষণ যা কিছুই হয়েছে সব কিছুই স্বপ্ন ছিল, আর তা হাকান, জেরেন আর আয়লা তিনজনকেই একই স্বপ্ন দেখাচ্ছিল। মানে তাদের স্বপ্নগুলো সম্পূর্ণই একে অপরের সাথে কানেক্টেড। হাকান আর জেরেন এসে মাটিতে গড়াগড়ি খেতে থাকা আয়লাকে সামলায়। আয়লা বারবার বলতে থাকে, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না। এখন এই ঘটনার পরের দিন ডক্টর আতিয়া আসে তাকে ভিজিট করতে। তার মতে আয়লার স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছে, মানে যেটাকে বলা হয় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার।
মানে একই মানুষের ভেতরে একাধিক ব্যক্তিত্বের অস্তিত্ব রয়েছে। কখনো সে নিজেকে জিন ভাবছে বা কখনো জ্ঞানে ফিরে আসছে নিজের মধ্যেই। এইসবের প্রভাব আবার হাকান আর জেরেনের উপরও পড়ছে, তাই একই স্বপ্ন সবাই দেখছে এমনটাই তোমাদের কাছে মনে হচ্ছে। এরপর আতি এসে আয়লার সাথে কথা বলে। প্রথমত আয়লা জানায় জিনরা রাগ করবে, কিন্তু আতিয়ে বারবার এটা ওটা নিয়ে প্রশ্ন করে। সে তাকে প্রশ্ন করে মোকাদ্দারের মৃত্যুর সময় কি কি ঘটেছিল, সেই জিন কি নারী নাকি পুরুষ, তারা তোমার কাছে কি চায়। তখন আয়লা নৃশংসভাবে বর্ণনা দেয় যে জিনেরা তার মা মোকাদ্দারকে কিভাবে কষ্ট দিয়ে মেরেছিল। সেই জিনটা একজন নারী, তাছাড়া আমাকে তারা মারে কাটে চিবিয়ে পর্যন্ত খায়। সে অনেকবার জিজ্ঞাসা করেছে জিনরা কেন তার সাথে এমন করেছে। আয়লা জানায় আমি অনেকবার চেষ্টাও করেছি, তাদেরকে জিজ্ঞাসাও করেছি যে তোমরা আমার সাথে এমন কেন করছো। সে বলছিল জানেন তারা একজন নয়, তারা সম্পূর্ণ একটা গোত্র। তাছাড়া আয়লা জানায় তারা আমার কানে বারবার একই কথা ফিসফিস করে বলে এবং সেটা আমি লিখে রেখেছি, তবে এইসব লেখা আর আকার মানে আতিয়ে বুঝতে পারে না। এরই মাঝে আয়লা বলে জিন এখানে চলে এসেছে। এই বলে সে ঘরের একটা কোণে চলে যায়। আতিয়ে জেরেন আর হাকানও সেখানে চলে যায়। তখন সেই জিন আয়লাকে প্রসেস করে নেয় আর দেয়ালের সাথে উল্টো ঝুলে অদ্ভুতভাবে শরীর বাঁকিয়ে চোখ উল্টো করে রক্তিম লাল হয়ে হুঙ্কার দিতে শুরু করে। সে বারবার আতিয়েকে চলে যেতে বলে, এমনকি তাকে হুমকিও দেয় যে সে তার সন্তানকে মেরে ফেলবে। আতিয়ে তার এইসব ব্যবহারে একটুও ভয় পাচ্ছে না। সে তাকে উল্টো প্রশ্ন করে, আচ্ছা বলো তো আমার কয়জন সন্তান রয়েছে। আয়লার ভেতরে থাকা সেই জিন জানায় তোর একমাত্র সন্তান। সে বলে আচ্ছা বলো সেটা কি ছেলে নাকি মেয়ে, তার নাম কি। সবাইকে তখন চমকি দিয়ে সে জানায় তোর মেয়ের নাম হচ্ছে গামজে, আর আমি তার মাথা গাড়ির চাকার নিচে ফেলে চূর্ণ বিচূর্ণ করে ফেলব। এখন কথা হচ্ছে এর আগে আয়লা আতিয়ের সন্তানের ব্যাপারে কিছুই জানত না। আয়লা বলে আমি জুহেন্না বংশের জিন। ঠিক এরপর অনেক চিৎকার চেঁচামেচির পরে আয়লা একটা পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন আয়লাকে ঘুম পাড়িয়ে হাকান আতিয়ে জেরেনের সাথে কথা বলে। আতিয়ে জানায় সে আয়লার চিকিৎসা করতে পারে, এমন একজনের সন্ধান দিতে পারবে। আমি যদিও এইসবে বিশ্বাস করি না, কিন্তু আয়লা আমার মেয়ের সঠিক নামটাই বলেছে। এখন আমার মেয়ের নামটা আমি পরিবর্তন করে ফেলেছি, কারণ এই গামজে নামটা ওর দাদির দেওয়া ছিল, কিন্তু ওর দাদি মারা যাওয়ার পরে এই নামটা বদলে অন্য নাম রাখা হয়েছে। তাছাড়া আয়লার মুখে জুহেন্না বংশের জিনের নামটা শুনেছি, এই নামটায় এর আগেও আমার কানে এসেছে। তখন আতিয়ে জেরেনকে তার ট্যাব থেকে একজন ডক্টরের লেখা বই বের করে দেখায়। জেরেন সেই ডক্টরের সম্পর্কে জানতে চাইলে আতিয়ে জানায় ডক্টর চেলাল আইদিলেক মনোবিজ্ঞানের একজন দক্ষ ডক্টর। তিনি এই পেশায় যুক্ত হওয়ার আসল কারণ হচ্ছে হাই স্কুলে থাকতে যখন তিনি মনোবিজ্ঞান নিয়ে পড়ছিলেন তখন তার নজরে পড়ে একটা জিন সংক্রান্ত কেস, এবং সেখান থেকেই যারা মেডিকেল চিকিৎসা দ্বারা সুস্থ হচ্ছিল না তাদেরকে তিনি চিকিৎসা করে থাকত। তাছাড়া তিনি এই পেশার পাশাপাশি এই ধরনের আধ্যাত্মিক চিকিৎসা, জিন বা সুপারন্যাচারাল শক্তি নিয়ে রিসার্চও করত। আর তাই একটা পর্যায়ে তার এই কর্মকাণ্ডের কারণেই তার ডক্টরের লাইসেন্সটাও বাতিল করা হয়েছিল। তখন আতিয়ে জানায় আমার মনে হয় ডক্টর চেলাল হয়তো আয়লার এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে। এখন হাকান এইসবে একদমই বিশ্বাস করে না, বরং সে এইসবের মধ্যে সে থাকতেই চায় না, এবং জেরেনকে সে বলে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, এখানে আমাকে কোনো কিছুতে টানবে না। ঠিক এই ঘটনার পর জেরেন আসে চেলাল আইদিলেকের বাড়িতে। তখন বাড়ির গেটের সামনে চেলাল তাকে স্বাগতম জানায় এবং বাড়িতে প্রবেশ করে তারা একসাথে বসে অতিপ্রাকৃত ঘটনা আর আয়লার ব্যাপারে কথা বলছিল। চেলাল বলছিল আমি ডক্টর আতিয়ের কাছ থেকে আপনার বোনের ব্যাপারে কিছুটা শুনেছি, তবে এই বিষয়ে আপনার মুখ থেকে আমি কিছু শুনতে চাই। এই পর্যায়ে তারা টুকটাক কথা বলতে বলতে জেরিন জানায় সে এখনও এইসব কিছুকে বিশ্বাস করতে পারছে না। তখন সেই রুমে হঠাৎ করে ফেইজা নামের চেলালের একজন পেশেন্ট ঢুকে পড়ে। ফেইজা তাকে হুমকির স্বরে বলে এক্ষুনি তুই এখান থেকে বেরিয়ে যা। সে বলে এই মহিলা খুবই ভয়ঙ্কর, একে বের না করলে সে সব কিছুকে রক্তাক্ত করে সবাইকে মারবে। ফেইজা মূলত জেরিনকে দেখতে পায় এক বিভৎস ভয়ঙ্কর রূপে, যা অন্য কেউ একদমই দেখতে পাচ্ছিল না। এবার জেরিন যেহেতু একদমই এইসবের মধ্যে বিশ্বাস করছিল না, তাই চেলাল বলে সে যেন ফেইজার চিকিৎসা নিজ চোখে দেখে নেয়।
তখন ফেইজাকে একটা রুমে নিয়ে যাওয়া হয়। সেই রুমে তাকে চেয়ারে বসিয়ে ভিডিও রেকর্ডিংটা অন করে এবং পাশে জেরেনকে দাঁড় করিয়ে ছেলাল বলে, যদি কেউ তোমাকে স্পর্শ করে বা তোমার কানের কাছে ফিসফিস করে অথবা কোনো কিছু বলে তাহলে তুমি ভয় পেও না। এরপর ছেলাল ফেইজাকে একটা ধোয়া শুকতে দেয় আর একটা থালায় কিছু রঙিন নুড়ি পাথর রেখে একটা তাকে তুলতে বলে। ফেইজা সেখান থেকে একটা তুললে সেটা জেরেনের হাতের মুঠোয় রাখতে দেয় এবং বলে, এই পাথরটা যেন তোমার হাত থেকে না পড়ে। কাজটা করার পর ছেলাল ফেইজাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে তাকে জিজ্ঞাসা করছিল সেই জিন তাকে কখন এবং কিভাবে কষ্ট দেয়। ফেইজা এর উত্তর দেয়, আমি যদি সব কিছু তোমাদের বলি তাহলে সেই জিন রাগ করবে। সেই পুরুষ জিনটা আমাকে শারীরিকভাবে নির্যাতন করে প্রতি রাতে। সেই সময় চোখ উল্টে ফেইজা পজেসড অবস্থায় চলে যায় এবং তার ভেতরে সেই জিন চলে আসার পর তাদের দুজনকে উদ্দেশ্য করে বলে, এই শরীরের একমাত্র মালিক আমি ছাড়া কাউকেই এই শরীর ধরতে দেব না। ছেলাল বারবার জানতে চায় ফেইজাকে ছোটবেলা কে তাকে জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্কের জন্য ফোর্স করেছে, কিন্তু সে তার কোনো উত্তর দেয় না। উল্টো ছেলালকে সে সিডিউস করার জন্য কাপড় উঠিয়ে বাজে বাজে কথা বলতে শুরু করে। সে বলে, ছেলাল তুই আমাকে ভালোবাসিস তাই না? আমি জানি তো, আমি শুধুই তোর। আমাকে স্পর্শ কর না, আমি তোকে খুবই কাছে চাই। ঠিক তখনই তেজ দেখিয়ে ফেইজা তার গলার পরা লকেটটা খুলে নিয়ে বলে, ফেইজা শুধু আমার, আর খবরদার ওর গায়ে একবারও স্পর্শ করবি না। ছাড় আমাকে, তুই যদি আরেকবার স্পর্শ করিস আমি এই জারজটাকে মেরে ফেলব। মানে সে জেরেনের দিকে আঙুল তুলে কথা বলছে এবং এই বলেই সেই জিন সেখান থেকে চলে যায়। তখন ফেইজাকে রেস্ট করার জন্য সেখান থেকে নিয়ে যায়। ছেলাল তখন জেরেনকে বলে, ফেইজাকে তার ছোটবেলায় হয়তো তার কাছের কোনো পরিবারের লোক মোলেস্ট করেছে এবং আমার ধারণা অনুযায়ী সেই ট্রমা থেকেই তার মাঝে জিন বলে স্প্লিট পার্সোনালিটি ডেভেলপ হয়েছে। আমার শুধু জানতে হতো কে তার সাথে এই জঘন্য কাজটা করেছিল। জেরেন বলে, তাহলে আপনি বলছেন জিনের কাজ নয় এগুলো, কিন্তু আমি শতভাগ নিশ্চিত সেই সময় আমাকে কেউ যেন স্পর্শ করেছিল আর আমার ঘাড়ে গলায় পিঠে যেন কেউ হাত রেখেছে। ছেলাল বলে, এটা ফেইজার হ্যালুসিনেশনের আপনার উপর প্রভাব। এবার দয়া করে আপনার হাতের মুঠোটা একটু খুলে দেখুন তো। খুবই আশ্চর্যের ব্যাপার, দেখা যায় সেখানে ফেইজার তোলা সেই সবুজ পাথরের পরিবর্তনে ফেইজার ছুঁড়ে ফেলা সেই গলার লকেটটা তার হাতে। জেরেন অবাক হয়, এটা কি করে হল? ছেলাল বলে, এই সেই সত্য যার কোনো ব্যাখ্যা আপনার মেডিকেল সায়েন্সে নেই। এবার বলুন, আপনি কি আপনার বোন আয়লার চিকিৎসায় আমার সাহায্য চান? এইসবের পর ছেলালকে নিয়ে জেরেন বাড়িতে আসে। সেখানে আতিয়ে আর হাঁকানো ছিল। এরপর তারা আয়লার আঁকা ছবিগুলো সবগুলো দেখে। এক এক করে দেখার পর অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর সেই ছবিগুলো মিলিয়ে দেখলে বুঝতে পারে এটা একটা কালো জাদু যার নাম তেত্রা কার্নাস। তেত্রা মানে 4 আর কার্নাস মানে শিং তথা শয়তানের 4 শিং। আর সেই চিহ্ন জুহেন্না বংশের গোত্রের নিশানা এবং এই জাদু ব্যাবিলনীয় শিলালিপির মধ্যে উল্লেখ করা আছে, যেখানে বোঝানো হয়েছে এই প্রতীকটা মানুষের চারদিক ঘিরে থাকা জিনেদের প্রতিনিধিত্ব করে। পশ্চিমা কিছু নিষিদ্ধ গোষ্ঠী এই চিহ্নটির জ্ঞান অর্জন করেছিল আরবের অ্যালকেমিস্টদের কাছ থেকে। আরবরা এই কালো জাদুকে বলে শায়তানুল মাইয়িত, যার অর্থ শয়তানের মৃতদেহ। ডাকিনী বিদ্যার সূত্র অনুযায়ী যে এই বৃত্তের ভেতরে প্রবেশ করে সে আর কখনোই বের হতে পারে না। এখন সব কিছুর শেষে ছেলালের মাথায় এটাই ধরছে না যে এই জিনেরা তাদেরকে উদ্দেশ্য করে কোনো একটা মেসেজ তো দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কিছু শুনতেই পায়নি। তখন ভাগ্যবশত মনে করে হাকান তাকে একটা পেজ দেয় এবং এই পেজের মধ্যে আয়লা বারবার একই লাইন লিখেছিল। সেই পেজটা ভালোভাবে দেখলে ছেলাল বুঝতে পারে এটা আসলে আসিরিয়ান ভাষা, যা কিনা আরবি ভাষার পূর্বপুরুষ। মানে এটা খুবই প্রাচীন ভাষা এবং এই ভাষা থেকেই আস্তে আস্তে ডেভেলপ হতে হতে আরবি ভাষায় এসেছে। তখন ছেলাল সেটা ডিকোড করলে বুঝতে পারে এর অর্থ দাঁড়ায় ডান পাশে কি পড়েছে। জেরেনার হাকানের মনে পড়ে এর আগেও একই কথাটা আয়লা অনেকবার উচ্চারণ করেছিল। ছেলালের মতে এটা জিনেদের কোনো সাইন, যেখানে কালো জাদুকারীকে তারা আমাদের চিহ্নিত করে দিতে চায়।
সাথে জোহেন্না বংশের জিনের ভয়াবহতা সম্পর্কেও চেলাল জানায়। সে জানায় জোহেন্না আর জাহান্নাম শব্দ একই। প্রাচীন কথা অনুসারে জিনেদের মধ্যে সর্বপ্রথম জোহেন্না বংশের জিনেরা জাহান্নামে যাবে এবং জোহেন্না বংশের জিনেরা তাদের জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে মানবজাতিকেই দায়ী করে। তাই তারা পৃথিবীর যে কোনো তান্ত্রিককেই সাহায্য করে যেন তারা মানবজাতিকে মৃত্যুর আগ অবধি কষ্ট দিতে পারে। তো এখানে এইসব কথায় আতিয়ে একদমই বিশ্বাস করে না। তখন চেলাল জানায় আতিয়ে বিশ্বাস নাই করতে পারে, তবে সে শুধু সব কিছু ডিকোড করেছে আর কিছুই করেনি। কিন্তু আয়লার চিকিৎসা করতে হলে তার একটা শর্ত আছে, চেলাল সব কিছু রেকর্ড করবে যেন কোনো কিছু হলে তার মামলা মোকদ্দমার ভয় না থাকে। আর লোকজন ডক্টরি চিকিৎসার পাশাপাশি অতিপ্রাকৃত এসব শক্তির যথাযথ চিকিৎসায়ও বিশ্বাস করে। সবাই তখন এই শর্তে রাজি হলে চেলাল আয়লার সাথে দেখা করে। আয়লা গুনগুনিয়ে বসে কান্না করেই যাচ্ছে, তার চোখ মুখ সম্পূর্ণরূপে ফুলে গেছে। চেলাল যখন আয়লার সাথে কথা বলতে চায় তখন আয়লা জানায় সে চেলালকে আগে থেকেই চেনে, সে তাকে স্বপ্নে দেখেছে। স্বপ্নের সম্পর্কে চেলাল জানতে চাইলে আয়লা জানায় স্বপ্নের মধ্যে আপনি আমাকে পানি পান করতে দিয়েছিলেন, কারণ আমি অনেক বেশি তৃষ্ণার্ত ছিলাম, কিন্তু জিনেরা আমাকে পানি পান করতে দেয় না, আর সেই জিনেরা মিলে আমাদের দুইজনকেই মেরে ফেলেছিল। আয়লা তখন কান্না করতে করতে বলছিল আমি মরতে চাই না, আমার অনেক বেশি ভয় হচ্ছে। তখন সে কান্না করতে করতে চেলালের কাছে সাহায্য চায় এবং চেলালও তার সাহায্যের জন্য রাজি হয়। সে জানায় আমি তোমাকে সাহায্য করব। তখন একটা রুমে মোমবাতি দিয়ে পুরোটা রুম সাজিয়ে চেয়ারে আয়লাকে বসিয়ে রেকর্ডিংয়ের জন্য ক্যামেরাটা সেট করে। তখন হাকান, আতিয়ে আর জেরেন একপাশে দাঁড়িয়ে থাকে, আর চেলাল নিজের হাতের তালুর মাধ্যমে হিপনোটাইজ করে আয়লাকে ঘুম পাড়িয়ে দেয়। চেলাল কন্টিনিউয়াসলি আয়লাকে তার মস্তিষ্কের এমন এক গভীর অংশ টাচ করতে বলে যে আস্তে আস্তে আয়লা নিজেকে একটা অন্য জগতে দেখতে পায়। সে দেখতে পায় মুকাদ্দারের বাড়িতে তার সামনে বাকিদের পুতুল দাঁড় করানো, এবং হঠাৎ করেই পুতুলগুলোতে যেন আগুন লেগে যায়। বাস্তব জগতে আয়লা উন্মাদ হয়ে হাত পা ঝাঁকতে শুরু করে, আর তার এই স্বপ্নের জগতের ভিতরেই চেলাল তাকে দিক নির্দেশনা দেয়। চেলালের কথা মতো আয়লা মুকাদ্দারের রুমে গিয়ে সেখানে একটা কফিন দেখতে পায় যাতে কারো নাম লেখা। সেই নামটা ছিল ফিরদেবস তাহেরি। ঠিক তখনই মুকাদ্দারের লাশটা আচমকাই আয়লা দেখে পাশে এক কালো পোশাকে ভয়ঙ্কর দেখতে এক মহিলা ছুটে এসে বলছে তোর মাকে নিজ হাতে তুই মেরে ফেল। এর মানে সেই দিন আয়লাই তার মা মুকাদ্দারকে নিজ হাতেই খুন করেছিল। এখন এই সময়ে বাস্তবে আয়লা লাগামহীন হয়ে চেয়ারে উঠে নিজের হাতের মাংস নিজেই খাওয়া শুরু করে। এক সময় রক্তবমি করে সে সেখানেই জ্ঞান হারায়। তারপর আয়লাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আতিয়া এখন চেলালকে এই সব কিছুর জন্য দায়ী করে সেখান থেকে চলে যায়। আর জেরেনকে চেলাল বলে এই সব শেষ করতে চাইলে আগে আমাদের এই ফিরদেবস তাহেরি তাকে খুঁজে বের করতে হবে। তুমি যেভাবেই পারো প্লিজ আমার সাথে চলো, তোমার হাজব্যান্ড আছে না, ও আয়লার দিকটা দেখে নেবে। এখন জেরেন হাকানের সাথে কথা বলে তাকে হসপিটালে যেতে বলে। আয়লাকে হাকান আর আতির কাছে রেখে জেরেন চেলালের সাথে চলে যায় তার মায়ের বাড়িতে, এবং সেখানে গিয়ে পৌঁছে তারা ক্যামেরাটা অন করে এবং মুকাদ্দারের রুমে ঢুকতেই বিছানার পাশের দেওয়ালে সেই 4 শিংয়ের জাদুর নকশা দেখতে পায়। খাটে বিছানো অনেক জিনিসপত্র। জেরিন বলে পুলিশ লাশ নিয়ে যাওয়ার সময় এইসব ছিল না, হয়তো কেউ এই বাড়িতে এসে এই সব করেছে। এখানে চেলাল মুকাদ্দার আর ফিরদেবসের ছবির সাথে একটা নকশার কাগজ দেখতে পায়, যেখানে শয়তানের সাথে মুকাদ্দারকে হত্যার চুক্তি হয়েছে, যেখানে কালো জাদুর ভাষায় লেখা ছিল শয়তানের সাথে মুকাদ্দারের হত্যার চুক্তি। চেলাল তখন জেরেনকে বলছিল যেহেতু এখানে মুকাদ্দারকে হত্যার চুক্তি করা হয়েছে এবং সেগুলোর উল্লেখ রয়েছে, তাই অবশ্যই এখানে জাদুকরের নামও লেখা আছে। একটা পর্যায়ে সে পড়তে পড়তে জানতে পারে জাদুকরের নাম হচ্ছে কানবর ঝুমা। চেলাল সাথে সাথে রেচেপ নামের একজনকে কল করে এবং সে তাকে জানায় কানবর ঝুমাকে খুঁজে বের করতে। পরক্ষণেই পাশে জেরেনকে না পেয়ে চেলাল তাকে খুঁজতে শুরু করে
তখন সেখানকার পরিবেশটা বেশ গা ছমছমে। আচমকাই জেরেন সামনে চলে আসে এবং বলে, এখানে কেউ আছে। তখন তারা দুজন আগে বাড়তেই সম্পূর্ণ বাড়িটা যেমন ভূমিকম্পে কাঁপতে শুরু করে এবং সেই জিনেরা হুঙ্কার দিতে শুরু করে। একটা পর্যায়ে এই ভয়ানক শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে জেরেন আর চেলাল বাড়ির বাইরে বের হয়ে যায়। চেলাল তখন জেরেনকে শান্ত করে সেখান থেকে বের হয়ে গাড়িতে ওঠে এবং রওনা হয় রেচেপের উদ্দেশ্যে। জেরেন জানতে চায় এই রেচেপ ব্যক্তিটা কে। চেলাল তখন জানায় রেচেপ হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা এইসব কবিরাজ, তান্ত্রিক বা জাদুকরদের নিয়ে খুবই বেশি অবসেসড। সে আরও জানায় এসব কবিরাজদের দেখলে সে মানসিকভাবে কিছুটা আনস্টেবল হয়ে পড়ে, তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। তবে সেই লোকটা অনেক ভালো, মানুষদের অনেক বেশি সাহায্য করে থাকে। এক পর্যায়ে গন্তব্য শেষে তারা রেচেপকে গাড়িতে পিক করে। এখানেই গন্তব্যে রেচেপকে সাথে করে নিয়ে যাওয়ার আসল কারণ হচ্ছে রেচেপ অনেক আগে থেকেই এইসব কবিরাজ, তান্ত্রিকদের সে নাম জানতো বা তাদের সে ডকুমেন্টারি বানাতো। টুকটাক তাদেরকে জিজ্ঞাসাবাদ বা তাদের খোঁজ রাখত সে। ঠিক যখনই চেলাল কানবর ছোমার কথা বলে, রেচেপ সাথে সাথেই বুঝতে পেরে যায় এটা কোন জায়গার কানবর ছোমা। পথিমধ্যে রেচেপ সম্পূর্ণ ঘটনা তাদের কাছ থেকে জানতে চায় এবং এক পর্যায়ে গন্তব্য শেষে তারা তিনজন পৌঁছে যায় কানবর ছোমার বাড়িতে। সেখানে গিয়ে যখন তারা ঝুমাকে খুঁজে পায় তখন রেচেপ আর চেলাল মিলে তার হাত পা বেঁধে দেয় এবং জেরেনকে তারা বাইরে যেতে বলে। এই সম্পূর্ণ সময় জুড়ে চেলাল ডকুমেন্টারি বানাচ্ছিল নিজের ক্যামেরাটা অন করে এবং ক্যামেরার সামনে বিসমিল্লাহ বলে রেচেপ তাকে নির্যাতন করতে শুরু করে। ঝুমা বলছিল সে যদি তার মুখ খুলে তাহলে তারা তাকে মেরে ফেলবে, কিন্তু রেচেপের এই কুফুরিকারীদের ওপর একটু বিন্দু পরিমাণেরও মায়া হয় না। তাই তখন হাতে একটা প্লাস নিয়েই তার একটা দাঁত তুলে ফেলে। ঝুমার মুখ দিয়ে তখন রক্ত অনবরত ঝরতে শুরু করে। ব্যথায় কাতরাতে কাতরাতে পেরিচাল নামক একটা গ্রামের কথা জানায় সে। তবে সে জানে না কে মুকাদ্দার নামের এই মহিলাকে জাদু করেছে। এরপর আরও জোরাজুরি করলে সে একটা পর্যায়ে জানে আমি কাস্টমারদের সাথে কথা বলি না, আমার সঙ্গী লুৎফায়ে এই ব্যাপারে বলতে পারবে। তখন বাইরে থেকে জেরেনের চিৎকার ভেসে আসে। রেচেপ আর চেলাল ছুটে গিয়ে দেখতে পায় দরজায় দুটো বিশাল অজগর সাপ ঝুলছে আর ভেতরে লুৎফায়ের দেহ রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। আবারও চিৎকারের শব্দে জেরেনকে গাড়ির কাছে যেতে বলে রেচেপ, আর চেলাল তখন ভেতরে দেখতে চলে যায়। সে দেখতে পায় ঝুমার শরীর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এক পর্যায়ে মুখ থেকে পুরো জিহ্বা বের হয়ে এসে গলায় জড়িয়ে শ্বাসরোধ হয়ে ঝুমা সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে বাইরে এসে চেলাল বমি করতে শুরু করে আর রেচেপ বলে কালো জাদুকারীদের এই রকম ভয়ঙ্কর মৃত্যুই হয়, না জানি কত লোকের জীবন সে ধ্বংস করেছে। তখন জেরেনের ফোনে একটা কল আসে এবং তাদের দুজনকে জানায় আয়লা এখন কিছুটা স্বাভাবিক আছে, মেডিসিন দিয়ে তাকে বাড়িতে নেওয়া হয়েছে। তখন চেলাল পরিস্থিতিটা বুঝতে পেরে সে তাকে বলে আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে আপনার বোনের সাথে গিয়ে থাকুন, আপনার বোনের আপনাকে অনেক বেশি প্রয়োজন, আর আমরা দুইজন মিলে পেরিচাল নামক গ্রামে যাব। জেরেন শুরুতে তাদেরকে একটু বাধা দেয় যে সেখানে গিয়ে কী বা করবেন, এখন তো ও সুস্থ আছে। কিন্তু চেলালের মতে এখনও কিছুই সমাধান হয়নি। এই জন্য রেচেপ আর চেলাল গন্তব্য শুরু করে সেই পেরিচাল গ্রামের উদ্দেশ্যে। পথিমধ্যে গানের তালে তালে তারা বাইরের দৃশ্য উপভোগ করছিল। তবে যতটা সময় পেরিয়ে সন্ধ্যা হচ্ছিল ততটাই ভয় তাদের মনে আরও বেশি জাগান দিতে শুরু করে। রেচেপ জানায় তার উস্তাদ তাকে বলেছিল এই গ্রামটা সর্বনিকৃষ্ট, যার কারণে এই গ্রামে এখন আর মানুষের বসবাস নেই। তাছাড়া আমার উস্তাদ আরও বলেছিল রাতের সময় এখানে আসা মোটেও উচিত নয়। তবুও তারা দুইজন আল্লাহর নামে সেই পথের দিকেই পা বাড়ায়। গ্রামের মধ্যে ঢুকতে পেরে তারা দেখতে পায় সম্পূর্ণ গ্রামটা পরিত্যক্ত এবং একটা বাড়ি থেকে অদ্ভুত শব্দ শুনে ভয়ে ভয়ে হোঁচট খেয়ে তারা সেই বাড়িটার ভেতরে প্রবেশ করে এবং সেই কান্নার শব্দের উৎস তারা খুঁজতে শুরু করে। ঠিক তখনই আলমারির ভেতরে দেখতে পায় একজন জীর্ণশীর্ণ হাড্ডিসার এক লোক ভয়ে কাঁপছে। লোকটা এমনভাবে থরথর করে কাঁপছে আর কাপা গলায় সে নিজের নাম জানায়। সে
সে জানায় তার নাম জাফর। গ্রামবাসীরা তাকে এখানে বন্দি করেছে। এরই মধ্যে বন্দুক হাতে দুইজন গ্রামের লোক তাদের ওপর হামলা করে এবং পরক্ষণেই সেখানে ভয়ঙ্কর হুঙ্কার আর জিনেদের তাণ্ডবে তারা সকলে কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে। অন্যদিকে হাকানকে দেখা যায় সে লুকিয়ে আবারও তোলায়ের সাথে কল করে কথা বলছে। ঠিক তখনই আয়লার রুম থেকে চিৎকারের শব্দ আসায় হাকান সেখানে চলে যায়। রুমে আয়লাকে না দেখে হাকান তাকে ডাকতে শুরু করে। আচমকাই রুম সম্পূর্ণ অন্ধকার হয়ে যায়। হঠাৎ করে আলো ফিরলে হাকানের উপর হুট করে আয়লা ঝাঁপিয়ে পড়ে। হাকান চিৎকার করে উঠলেই আয়লা হাকানের গলার রগসহ মাংস কামড়ে তুলে চিবাতে শুরু করে। জেরেন এই চিৎকার শুনে এসে দেখে হাকান মেঝেতে শুয়ে ঘোংরাচ্ছে এবং আয়লা বিছানায় ঘুমাচ্ছে। হাকানকে ডাকতেই তার হুঁশ ফিরে আসে। মানে এতক্ষণ সব কিছুই তার একটা ভ্রম ছিল। এবার জেরেনকে হাকান সাফ সাফ জানিয়ে দেয় এই সব কিছু সে আর নিতে পারছে না। এখন ভালো মানুষের মতো রেচেপ আর চেলাল জাফরকে মানবতার খাতিরেই তার বাড়িতে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। জাফর জানায় তার বাড়ি হচ্ছে পুকুরের ওপারে এবং সেই কথা অনুযায়ী তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রেচেপ আর চেলাল তাকে নৌকায় করে পৌঁছে দিতে গন্তব্যে রওনা হয়। এরই মাঝে এই গ্রামের ব্যাপারে সব কিছু জানতে চাইলে জাফর বলে সে এই গ্রামেরই একজনকে অনেক বেশি পছন্দ এবং ভালোবাসত। ঘটনাটা আরও অনেক বছর আগে। আমি এই গ্রামেরই একজন মেয়েকে অনেক বেশি পছন্দ করতাম এবং ভালোবাসতাম। তবে তার পরিবার আমাকে একটুও পছন্দ করতো না। এই জন্য আমি তাকে বিয়ে করতে পারছিলাম না। যতবারই তার বাড়িতে যেতাম অপমানিত হয়ে ফিরে আসতাম। তখন এই গ্রামে ইরান থেকে আসা অনেক সুন্দরী একজন নারী ছিল, যে কিনা সবেমাত্র কিছুদিন হয়েছিল এসেছে। তার নাম ছিল ফিরদেবস তাহেরি এবং সে আমাকে আশ্বাস দেয় যে সে তার ভালোবাসাকে পাবে। আজকে রাতে তুমি আমার কাছে এসো। সে কথা মতো ফিরদেবসের কাছে যায় এবং ফিরদেবস তাকে জানায় তার কিছু কাজ করে দিতে হবে এবং তার কাজগুলো করে দিলেই তার মনের সব ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে। এখন ভালোবাসাকে হাসিল করার জন্য জাফর তাই করে যা তাকে ফিরদেবস বলেছিল এবং পরদিন থেকেই সবাই আচমকা হঠাৎ খুশি মনে তাকে মেনে নেয়। এমনকি তার ভালোবাসার মানুষের বাড়ি থেকে তাকে ডাকাও হয়। তার হাতে সেধে সেধে তাদের মেয়েকেও তুলে দেওয়া হয় এবং জাফরের মনের মানুষের সাথেই তার বিয়ে হয়। তবে ফিরদেবস জাদু করেছিল না কি করেছিল সেটা আমি আর আমার স্ত্রী জানি না। তবে একদিন এমন এক ঘটনা ঘটে যার পর থেকে এই গ্রাম সম্পূর্ণরূপে অভিশপ্ত। সে জানায় এরদাল নামের এক লোকের সাথে ফিরদেবসের কয়েক বছর সংসার করার পর হঠাৎ একদিন ফিরদেবসের লাশ পাওয়া যায় সেই জব ক্ষেতের মাঝে। তার মাথা চূর্ণ বিচূর্ণ, মুখটা সম্পূর্ণ থেতলানো এবং বিভৎস অবস্থায়, যেন কেউ পাথর দিয়ে তার মাথা থেতলে দিয়েছে। আমার স্ত্রী তখন জানিয়েছিল এই ঘটনার পেছনে আরেকজন মহিলা ও তার পরিবারের হাত রয়েছে, কারণ গ্রামের মধ্যে প্রচলিত ছিল যে এরদালকে ফিরদেবস বশ করে বিয়ে করেছে এবং এইসব কথা আমি আমার স্ত্রীর কাছ থেকে শুনেছি। চেলাল তখন জাফরের স্ত্রীর কথা জানতে চাইলে সে জানায় আমার স্ত্রীও মারা গেছে, হয়তো ফিরদেবসের জাদুর কারণে। তার মরার পর কালো কুকুররা তাকে ছিঁড়ে খেয়েছে ঠিক একই জব ক্ষেতের মাঝখানে এবং আমার উপরও জাদু হয়েছিল। স্ত্রীকে বাঁচাতে না পারলেও আমি কোনো মতে প্রাণে রক্ষা পাই। সে যখন এই ঘটনাগুলো বর্ণনা করছিল তখন সে প্রত্যেকটা জায়গা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল কোথায় কি হয়েছে। সেই পুকুরটা পার হওয়ার পর জাফর বাড়ি যাওয়ার আগে চেলাল তখন আয়লার ব্যাপারে তার কাছে সাহায্য চায় এবং মুকাদ্দারের ছবি দেখা মাত্রই জাফর বলে এই মেয়েই তো এরদালকে পছন্দ করত এবং ফিরদেবস মারা যাওয়ার পর এই মেয়েই তো এরদালকে বিয়ে করেছিল এবং তাদের একটা মেয়েও আছে। হয়তো ফিরদেবসের আত্মা ফিরে এসে মুকাদ্দারকে মেরেছে আর তার মেয়েকে এখন কষ্ট দিচ্ছে, আর এই গ্রামে শিশু ও গর্ভবতী মায়েদের বিরক্ত করছে। এই গ্রামের লোকজন ভেবেছে এই সম্পূর্ণ কাজগুলোই আমি করেছি, তাই আমাকে গ্রামবাসীরা মিলে একটা পরিত্যক্ত ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। অথচ রোজ রাতেই জিনেরা আমাকে কামড়ে ছিঁড়ে এই অবস্থা করেছে। এবার রেচেপ বলে ইসলামে এরকম কিছুই হয় না যে মৃত মানুষের রুহু ফিরে আসবে। চেলাল বলে কিন্তু মৃত মানুষের শরীরে থাকা জিন বা তার ব্যবহার করা শয়তান জিনটাও তো ফিরে এসে প্রতিশোধ নিতে পারে। হয়তো সেটাই হয়েছে।
মুকাদ্দারকে মেরে তার মেয়ে আয়লার শরীর তারা দখল করতে চাইছে। চেলাল জানায়, যদি এমনটাই হয় তাহলে আয়লাকে বাঁচাতে আমার হাতে একটাই রাস্তা আছে। আমার সেই ডিমন গেট স্পেল ব্যবহার করতে হবে, এবং সেই রিচুয়াল আমি আগে কখনো ব্যবহার করিনি। কিন্তু তার জন্য এমন একজন লোক লাগবে যার উপর আগে থেকেই জোহিন্না বংশের জিন দ্বারা জাদু করা হয়েছে। এই বিষয়টা নিয়েই তারা অনেক বেশি ভাবছিল। তখন জাফর নিজ থেকেই বলে যে আমি আছি তো, আমার উপরে জোহিন্না বংশের জিন চালন করানো হয়েছিল, এবং সে এই কাজে রাজিও হয়ে যায় যে সে আয়লাকে সাহায্য করবে। ঠিক তখনই সেখানে জিনেরা এসে আবারও তাণ্ডব করতে শুরু করলে তার 3 জন সেখান থেকেও পালিয়ে যায়। এখন পরের দিন সকালে রেচেপ বলে এই ধরনের কাজ করার আগে ঝুঁকির কথা মাথায় রেখে তাদের কোনো শক্ত প্রমাণ লাগবে, যেন পরবর্তীতে পুলিশি তদন্তে ঝামেলা না হয়। তখন জাফর জানায়, আমার স্ত্রীর কাছে ফিরদেভসের একটা ভিডিও টেপ রেকর্ডিং আছে, সেটা আপনাদের হয়তোবা কাজে লাগতে পারে। তারপর সেই টেপটা জাফর তার বাড়ি থেকে নিয়ে আসে এবং তারা চলে যায় সেই জেরেনের বাড়িতে। সেখানে জেরেন, আতিয়ে, হাকান, চেলাল আর রেচেপ, জাফর সকলে মিলে ফিরদেভসের মৃত্যুর আগের করা একটা টেপ রেকর্ডিং দেখে। সেই টেপ রেকর্ডিংয়ে সে বলছিল, আমি ফিরদেভস তাহিরি। শৈশবে আমি আর আমার মা ইরানের এক ছোট্ট শহর দাশতে কাবির থেকে অন্য দেশে পাড়ি জমাই। আমরা একে অপরকে গভীরভাবে ভালোবাসতাম। আমি পেরিচাল গ্রামের এরদাল ইয়ামানকে বিয়ে করি, কিন্তু সেই নারী মুকাদ্দার, সে আমার স্বামীকে আমার কাছ থেকে আলাদা করতে, আমার সংসার ধ্বংস করতে আমার উপর জাদু করে। প্রতিটি রাতে আমি দুঃস্বপ্নের মধ্যে নিদারুণ যন্ত্রণা ভোগ করতাম। আমার স্বামী আস্তে আস্তে আমার প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে। সে আমাকে দেখতেও পারতো না, আমাকে তখন তার সহ্যই হতো না। এভাবে চলতে চলতে সে একটা পর্যায়ে আর ঘরেও ফিরে আসতো না। তবে একটা কথা, মুকাদ্দারের সেই জাদু আমাকে মারার মতো শক্তিশালী ছিল না। কিন্তু আমি বলে যাচ্ছি, যদি আমার সঙ্গে অন্য কিছু ঘটে তবে শয়তানের অভিশাপ নেমে আসবে মুকাদ্দারের বংশধরদের ওপর, আর যারা তাকে সাহায্য করেছে তাদের ওপর অভিশাপ নেমে আসবে। তাদের পরিণতি আমার থেকেও ভয়ঙ্কর হবে। মুকাদ্দার, তুই আমার সাদা বিয়ের পোশাকে কালি দিয়েছিস, সেই কারণে আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর আত্মাও যেন অভিশপ্ত হয়। আমি ফিরদেভস তাহিরি, নরকেও মুকাদ্দারকে ভুলব না। এই বলে সেই ভিডিও টেপটা শেষ হয়। টেপটা দেখার পর জেরেন তার মায়ের করা এইসব ঘটনা মানতে নারাজ। চেলাল জানায়, আয়লাকে বাঁচাতে ডিমন গেটের স্পেল ব্যবহার করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এই রিচুয়ালে আয়লার শরীর থেকে জিনকে জাফরের শরীরে স্থানান্তরিত করা যাবে, এবং এতে জাফরের সম্মতিও আছে। তবে এই কাজে বাধা দেয় আতিয়ে। সে বলে আয়লার মানসিক চিকিৎসা প্রয়োজন, এই সব কিছু নয়। চেলাল আতিয়ের সাথে বাগবিতণ্ডার এক পর্যায়ে জেরেনেতে সম্মতি জানালে হাকান তখন বিরোধ করে। স্বামী স্ত্রীর তর্কের পর রেগে গিয়ে হাকানকে জেরেন বাড়ি থেকে চলে যেতে বলে, কারণ এই বাড়িতে জেরেনের এই মুহূর্তে একজন দুশ্চরিত্র স্বামীর চেয়ে তার বোন আয়লার জীবন অনেক গুরুত্বপূর্ণ। হাকানের তখন বলার মতো কোনো মুখ নেই, তাই কোনো কিছু সহ্য করতে না পেরে সে বাড়ি থেকে নিশ্চুপ হয়ে বের হয়ে যায়। তখনই বাড়িতে যেন জিনেরা তাণ্ডব শুরু করে দেয়। জাফর বলে তারা জেনে গেছে আমরা কি করতে চলেছি, তাই হয়তো এইসব করে তারা আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তখন বাড়ির সব বাতি বন্ধ হয় এবং অন্ধকার হয়ে ওঠে। উপর থেকে আয়লা সিঁড়িতে এসে দাঁড়ালে কোন এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে রুমের দরজা আটকে দিল। চেলাল তখন দরজায় ধাক্কা দিল। একসময় দরজা খুলল। রেচেপ আর চেলাল ভেতরে ঢুকে দেখে ঘরের কাগজপত্র এবং জাদুর জিনিস দিয়ে সম্পূর্ণ ঘরটা ভরা। সম্পূর্ণ ঘর একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে। আয়লা ঘরের এক কোণে বসে আছে, কি যেন চিবাচ্ছে। চেলাল তাকে শান্ত করার চেষ্টা করে, তবে আয়লা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আঘাত করে রুম থেকে বাইরে পালায়। এই সময় জুড়ে ভয়ে সকলেই লুকিয়ে থাকে। রান্নাঘর থেকে ধারালো চাকু নিয়ে আয়লা বাইরে বাগানের ঝোপের মাঝে লুকায়। এই ঘটনায় সকলে মিলে তাকে খুঁজতে বের হয়। দেখা যায় আয়লা একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে মুখের ভেতরে চাকু ধরে আছে। আয়লার হুঁশ ফিরলে সে
চাকু নামিয়ে আতিকে বলে তারা তোমাকে মেরে ফেলবে। তাৎক্ষণিক এক অদৃশ্য শক্তি চুলের মুঠি ধরে হ্যাচকা টান দিয়ে আতিকে দূরে ছিটকে ফেলে দেয়। সকলে তার কাছে ছুটে গিয়ে আতিকে শান্ত করে। এখন ভয় আর এইমাত্র তার সাথে ঘটে যাওয়া এই ঘটনার সে কোনো ব্যাখ্যা পায় না, এবং একটা পর্যায়ে আতিয়ে এই ব্যাপারটা সম্পূর্ণই বিশ্বাস করতে বাধ্য হয়। একটা পর্যায়ে আয়লার কোনো মতে হুঁশ ফিরে আসে এবং তাকে বাড়ির ভেতরে নিয়ে আসা হয়। তখন রেচেপ আর ছেলাল একসাথে কথা বলে এবং তারা আলোচনা করছিল এত দোয়া, এত শক্তিশালী আয়াত পাঠ করার পরেও জিন দূর হয়ে যাওয়ার কথা, উল্টো এত শক্তিশালী কি করে হয়ে যাচ্ছে। তারা এর আগে এরকম ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার কখনোই হয়নি। এসব শুনে জাফর ভয়ে কাঁপতে শুরু করে। ছেলাল বলে কিয়ামত যত নিকটবর্তী হবে, দাব্বাতুল আর্থ নামক শয়তানরা বের হতে থাকবে। মানুষ যত বেশি প্রতারণা করবে, জিনেদের ব্যবহার করবে, তাদের সাহায্য নেবে, তারা আরও শক্তিশালী হয়ে উঠবে। এরপর সেখানে জেরেন আসলে আয়লার অবস্থা সম্পর্কে জানায়। ছেলাল তখন সেই অভিশাপ স্থানান্তর করার সেই স্পেলের জন্য সব কিছু রেডি করতে বলে এবং একটা ঘরে মোমবাতি দিয়ে সাজিয়ে দুই পাশে দুইটা চেয়ারে, একটাতে আয়লাকে আর অপরটিতে জাফরকে বসিয়ে হাত বেঁধে তাদের চোখ লাল কাপড়ে বাঁধা হয় এবং ঘর থেকে তাদের বাকি সবাইকে বেরিয়ে যেতে বলে। এরপর রেচেপ আর ছেলাল মিলে দুজনে তাদের সামনে কোরআনের কিছু নির্দিষ্ট আয়াত পাঠ করতে শুরু করে এবং জিনদেরকে তাদের নিজের রাজ্যতে ফিরে যাওয়ার কথা বলে। সেই বন্ধ কক্ষে জিনেরা অনেকক্ষণ যাবৎ তাণ্ডব চালানোর পর আয়লা বলে, হে কবরহীন শয়তান, তুই প্রস্তুত তো? এরই সাথে কালো সাপের মতো কুণ্ডলি পাকানো ধোঁয়া আয়লার মুখ থেকে বের হয় এবং জাফরের মুখে ঢুকে পড়ে। মূলত কবরহীন শয়তান, তুমি কি প্রস্তুত? এই লাইনটার মানে হচ্ছে আয়লার ভেতরে থাকা সেই শয়তান নিজের বর্ণনায় দিচ্ছিল যে তাকে কখনো কবরস্থ করা যাবে না, ধরতে গেলে সেই কিয়ামত পর্যন্ত অমর। এখন সম্পূর্ণ পরিবেশ শান্ত হওয়ার পর বাকিরা ভেতরে আসে। জেরেন আয়লার চোখ খুলে দিলে আয়লা বলে, তারা চলে গেছে, আমি এখন আর তাদেরকে দেখতে পাচ্ছি না বোন। এখন সারা রাত এত ধকল পেরিয়ে শেষ পর্যন্ত সব শান্ত ঠিক হয়েছে। আয়লা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর তার বাকি পরীক্ষা নিরীক্ষার জন্য আতিয়ে তো আছেই। আতিয়ে এবার মন থেকে ছেলালকে ধন্যবাদ জানালো আর এই সবে বিশ্বাসও করতে শুরু করেছে। জেরেন ছেলালকে তার রিসার্চের জন্য কিছু আর্থিক সহায়তা করতে চাইলে ছেলাল বলে তার এইসবের কোনো কিছু প্রয়োজন নেই, এর চেয়ে সে যদি জাফরকে সাহায্য করে তার জন্য অনেক বেশি ভালো হয়। এখন সবটা শেষে রেচেপ জাফরকে গ্রামে পৌঁছে দিয়ে আসার জন্য চলে যায়। কিন্তু কি ভাবছেন, সব কিছুই কি ঠিক হয়ে গেছে? এটা দাববে, টুইস্ট তো এখনো বাকি। ছেলাল এত কিছুর পরে শান্তিতে দীর্ঘদিন পর বাড়ি ফিরে ঘুমাচ্ছিল। তখন আচমকা রেচেপের কল আসে। রেচেপ পেরিচাল গ্রামে এসেছে, কিন্তু জাফরকে সে কোথাও পায়নি। এখানে আগেরবার আসার পর যারা তাদের উপর হামলা করেছিল তাদের 2-4 জনকে পেয়ে শক্তভাবে জিজ্ঞাসাবাদ করেছে রেচেপ। কিন্তু ছেলাল বলে, তোমার তো এত কিছুর করার কোনোই প্রয়োজন ছিল না, এখন ঝামেলা নাও করলেও তো পারতে। রেচেপ সেই গ্রামবাসীর কাছে জানতে চেয়েছিল জাফরের সাথে তারা শুরুতে এমনটা ব্যবহার কেন করেছিল, সেদিন তারা হামলা কেন করেছিল। কিন্তু সেই গ্রামবাসীরা চমকে দিয়ে বলে, আমরা তো ডাকাতির উদ্দেশ্যে এমনটা করেছিলাম, তবে জাফর নামের কাউকে তো আমরা চিনিই না। এমনকি সব পরিচয় বলার পরেও তারা জানায় ওই লোক তো তার স্ত্রীর সাথে আরও 34 বছর আগেই মারা গেছে, এমনকি ওই নামে গ্রামে অন্য কোনো লোকও নেই। তখন রেচেপ ভয়ের স্বরে বলছিল, আমার মনে হচ্ছে ওই জাফর নামের লোকটা আসলে জোহিন্না বংশেরই কোনো জিন ছিল যে আমাদেরকে ধোঁকা দিয়েছে। ছেলাল তখন আতঙ্কিত হয়ে বলে, এক্ষুনি ওখান থেকে চলে আসো রেচেপ। তবে ওই কথা শুনবার আগেই ফোনের সিগন্যাল সম্পূর্ণ কাট হয়ে যায়, আশেপাশের সব লাইট অফ হয়ে অন্ধকার হয়ে যায়। হঠাৎ জাফর নামের সেই লোকটা ঝাঁপিয়ে পড়ে রেচেপের ওপর। রক্তাক্ত শরীরের জাফর নামের সেই জোহিন্না বংশের জিনটা রেচেপের মাংস ছিঁড়ে খেয়ে তার মাথায় পাথরের আঘাত করে রেচেপকে সেখানেই মেরে ফেলে। ড্রাইভ করতে করতে পাগলের মতো সবাইকে কল করে রেচেপকে খুঁজতে বলে। ছেলাল সাবধান করার জন্য জেরেনকে কল করে, কিন্তু জেরেন তার কলটা তুলে না।
ফোনের স্ক্রিনে জেরেনের নামটা দেখতেই ডান দিক থেকে একটা অক্ষর পড়ে যায় এবং এটা তার মাথায় আসে। সেখানে সে আয়লার বলা কথাগুলো আবারও ডিকোড করতেই ছেলালের চোখ কপালে উঠে যায়। জিনেরা সেই কোড দিয়ে বোঝাতে চেয়েছিল যে আসলে কালো জাদু কে করেছে, এবং এইখানে রিভিল হয় আসল ইম্পোস্টার। আসিরিয়ান ভাষায় সেই বলা কথাটা সে তার খাতার মধ্যে নোট ডাউন করে এবং প্রতিটা অক্ষরকে ভাঁজে ভাঁজে লিখলে আসল নাম খুঁজে পাওয়া যায় জেরেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, শুরুতে যেই মহিলা কালো জাদু করতে গিয়েছিল সে আর কেউই না জেরেন ছাড়া। ফিরদেবস কখনোই মুকাদ্দারকে কালো জাদু করেনি। এবং এইখানে আরেকটা টুইস্ট হলো, ফিরদেবসের মেয়ে হচ্ছে জেরেন, যাকে কিনা পরবর্তীতে মুকাদ্দার লালন পালন করে বড় করেছিল। আর আয়লা হচ্ছে মুকাদ্দারের আসল মেয়ে। আর রইল কথা সেই জাফারের দেওয়া ফিরদেবসের টেপ রেকর্ডিংটা, সেটা মূলত জেরেনের জন্যই ছিল। সে যেন তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে না ভুলে। এমনকি সেই কবিরাজের স্ত্রীকেও জেরেন নিজ হাতে কালো জাদু করে মেরেছিল জিনেদের সাহায্যে। আর এই সম্পূর্ণ টেপ রেকর্ডিংটা কাটছিট করা হয়েছিল এবং এই কাটছিট করা রেকর্ডিংটাই জেফার তাদের সবাইকে দেখিয়েছিল। আসল রেকর্ডিং পড়ে আছে জেরেনের কাছে, এবং এই কারণেই জিনেরা তাদের দুই বোনের মাঝে শুধু আয়লাকেই বিরক্ত করছিল। এরই মাঝে আতিয়েকে দেখা যায় সে জেরেনের বাড়িতেই আছে, কিন্তু নিজের ফোনটা খুঁজে পাচ্ছে না। জেরেন তার ফোন নিয়ে আসে এবং খুব ভয়ঙ্করভাবে তাকে বলে ইতিমধ্যে তার স্বামী তার কাছে মেসেজ দিয়েছে। সে মেসেজের মধ্যে লিখেছে, আতিয়ে তুমি কোথায়? আমাদের মেয়ে গামসে অ্যাক্সিডেন্ট করেছে। জেরেন জানায় এতক্ষণে হয়তো তোমার মেয়ে মারাও গিয়েছে। এই বলে কয়েকবার সে আতিয়েকে পেটের মধ্যে ছুরিকাঘাত করে। আতিয়ে তখন মাটিতে পড়ে মুখ দিয়ে রক্ত আসতে শুরু করলে আয়লা এসে আতিয়েকে জীবিতই পেট চিরে নাড়ি ভুড়ি বের করে খেতে শুরু করে। এখন সব কিছু বাদ দিয়ে চেলাল গিয়ে পৌঁছায় জেরেনের বাড়িতে। বাড়ির সেই পরিবেশটা অনেক বেশি গা ছমছমে হয়ে গেছে। সম্পূর্ণ বাড়ি জুড়েই ভেতরে বিভিন্ন নকশা, কালো জাদুর নানা জিনিস, জায়গায় জায়গায় রক্ত পড়ে আছে। চেলাল সেখানে জেরেন আর আয়লাকে খুঁজতে থাকে। সে প্রতিটা রুমে রুমে ভালো মতো খুঁজে দেখছে, তবে সেখানে কেউই নেই। কিন্তু একটা পর্যায়ে একটা নির্দিষ্ট রুমের আলমারিতে বিকৃত আতিয়ের লাশ এবং অন্য রুমে কফিনে পলিথিনে ঢাকা হাকান আর তার পরকীয়া প্রেমিকা তোলায়ের লাশ দেখতে পায়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে চিলাল প্রায় মানসিকভাবে ভারসাম্য হারাতে বসেছে। কিন্তু তারপর চিলালের মনে পড়ে এই সব সম্পূর্ণটাই জেরেনের প্ল্যান ছিল, সেই ডিমন গেট স্পেল করানোর জন্য। কারণ এই রিচুয়ালটা একমাত্র চেলাল করতে জানত। জেরেন চেলালকে দিয়ে এই রিচুয়ালটা করানোর জন্যই এই সম্পূর্ণ পরিকল্পনা করেছিল, যাতে আয়লার ভেতরে ফিরদেবসের জিনকে পুরোপুরি ঢোকাতে পারে। চেলাল সেই রুমে যায় যেখানে ডিমন গেট ওপেন করেছিল, এবং ঠিক সেখানটাতেই ফিরদেবসের লাশসহ কফিন ছিল। প্রথমে আয়লা চেলালের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তারপর আয়লা আর জেরেন সহ দুজনেই শূন্যে ভাসতে শুরু করে, এবং এরপর চেলালের শরীর দুমড়ে মুচড়ে সেখানেই মারা যায়। এবং এই ঘটনার পর আয়লা, জেরেন আর জাফার আনন্দে উল্লাস করতে শুরু করে, এবং চেলালের লাশ পাওয়া যায় সেই কফিনের মধ্যে পলিথিনে মোড়ানো। মুভি শেষে আমাদের জানানো হয় এই সত্য ঘটনায় পুলিশি তদন্তের মাঝে মোকাদ্দারের কেস সম্পূর্ণই ক্লোজড। চেলাল আইদিলেককে আর কোথাওই পাওয়া যায়নি, ফিরদেবসের সমাধি কোথাও পাওয়া যায়নি, আর এই কেসের সাথে জড়িত বাকিদের লাশ বিকৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের হাতে শুধু লেগেছিল চেলালের করা সেই ডকুমেন্টারি ভিডিওটা। এবং শেষবারের মতো আয়লা এবং জেরেনকে একটা বাস স্টপে দেখা গিয়েছিল। এবার আমাদের জন্য আবারও সেই একই প্রশ্ন, তাহলে কে বেশি খারাপ, কালো জাদু করে একে অন্যকে ধ্বংস করা মানুষ, নাকি নিজেদের সুবিধায় তাদের সাহায্য করা শয়তান ও জিনরা? এই প্রশ্নটা আমিও আমার দর্শকদের জন্য রেখে যাচ্ছি। এবং ঠিক এখানেই শেষ হয় দ্য বে-6 মুভিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।